ঘড়ির কাঁটায় ঢং ঢং শব্দ করে জানান দিল এখন রাত 12টা বাজে। কিন্তু সেদিকে অভ্রের কোনো খেয়াল নেই। সে ফার্স্ট এড বক্সটা নিয়ে রুমের ফ্লোরে বসে পড়ে। বক্সটা খুলে তার মধ্য থেকে ছোট্ট সিলভার কালারের চকচকে কেচিটা বের করে। বাম হাতে কেচিটা নিয়ে ডান হাতের তালুতে একটা টান দেয় সে। হ্যালো বন্ধুরা, এই গল্পটির পরবর্তী পার্ট আমাদের জয় স্টোরি চ্যানেল থেকে আপলোড করা হবে। চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। তো দেরি কেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পার্টের গল্প শোনার জন্য। আর প্রায় সাথে সাথেই ফর্সা হাতের তালুটা লাল রক্তে ভরে যায়। ব্যথায় চোখ বন্ধ করতেই অতীতে ডুবে যায় সে। আজ থেকে 11 বছর আগে বিকেল 5টা। এই সময় অন্যান্য 16-17 বছর বয়সের ছেলেরা যখন মাঠে ক্রিকেট অথবা ফুটবল খেলায় ব্যস্ত, ঠিক সেই সময় চোখে চশমা পরে বইয়ে মুখ গুজে পড়ায় ব্যস্ত অভ্র। বরাবরই সে পড়াকো ছেলে। তার ওপর ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম চলছে, তাই এই সুন্দর বিকেলেও পড়ছিল অভ্র। তখনই গুটি গুটি পায়ে কেউ রুমে প্রবেশ করে, কিন্তু পড়ায় মগ্ন অভ্রের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তাই ধৈর্যহারা হয়ে গাল ফুলিয়ে আগন্তুক ডেকে উঠল। অভ্র ভাইয়া। অভ্র বই থেকে মাথা তুলে আগন্তুকের দিকে তাকিয়ে মিষ্টি হেসে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার তুবা সোনার? এমন গাল ফুলে আছে কেন আমার তুবা পাখিটা? তুবা গাল ফুলিয়ে রেখেই বলল, আমি তোমার সাথে রাগ করেছি। অভ্র তুবাকে নিজের কোলের ওপর বসিয়ে জিজ্ঞেস করল, তুমি আমার সাথে খেলো না, সারাদিন শুধু পড়ো। তুবা অভ্রের মুখের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল। অভ্র অবাক হওয়ার ভঙ্গি করে বলল। তুবা মাথা ওপর নিচ ঝাঁকালো, সাথে দুলল তার মাথার ঝুঁটি দুটো। অভ্র ঠোঁট দুটো প্রসারিত করে হালকা হেসে বলল, এখন তো আমার এক্সাম চলছে। এখন যদি আমি না পড়ি তাহলে তো আমি বড় হয়ে বাবার মতো ডাক্তার হতে পারবো না। তাই আমার এক্সামটা শেষ হোক, তারপর আমি সারাদিন তুবা সোনার সাথে খেলবো। তুবা তার ছোট গোল গোল চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করল, তুমি বড় হয়ে খালুর মতো ডাক্তার হবে? অভ্র আগের মতো করে হেসে বলল। হ্যাঁ তুবা পাখি। তুবা মাথাটা হালকা ডান দিকে কাত করে জিজ্ঞেস করল, আমি বড় হয়ে কি হব? অভ্র মিষ্টি হেসে উত্তর দিল। তোমার যেটা ইচ্ছা। তুবা গালে আঙুল দিয়ে বিজ্ঞদের মতো কিছুক্ষণ ভেবে বলল, আমি খালামণির মতো হব। অভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। আমার মতন হবে মানে? তুবা হাত মাথা নাড়াতে নাড়াতে বলল, খালামণি যেমন খালুর জন্য রান্না করে, খাবার বেড়ে দেয়, হসপিটালে যাওয়ার সময় খালুর টাই বেঁধে দেয়, ব্যাগ গুছিয়ে দেয়, আমিও তেমনই বড় হয়ে তোমার জন্য রান্না করব, তোমাকে খাবার বেড়ে দিব। তুমি যখন ডাক্তার হয়ে হসপিটালে যাবে তখন আমি তোমার টাই বেঁধে দিব, ব্যাগ গুছিয়ে দিব। বর্তমানে 7 বছরের তুবার মুখে এমন কথা শুনে সেদিন সে হেসেছিল। চোখ খুলে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে সে, সেদিন যদি না হেসে ধমক দিত তাহলে আজ হয়তো তাকে এত জ্বালা সইতে হতো না। হাতের দিকে তাকিয়ে দেখে এখনো রক্ত পড়ছে, ফ্লোরেও রক্ত পড়েছে, কিন্তু এই রক্ত তো কাউকে দেখানো যাবে না। নিজের হাতটা ড্রেসিং করে ফ্লোরের রক্ত মুছে ফার্স্ট এড বক্সটা আগের জায়গাতে রেখে দেয় সে। তারপর রুমের লাইট অফ করে দেয়, বেডসাইড টেবিল ল্যাম্পটা জ্বালায়, চোখের চশমাটা খুলে বেডসাইড টেবিলে ল্যাম্পের পাশে রেখে বিছানায় গা এলিয়ে দেয় সে। রোদের আলো এসে মুখের উপর পড়তেই ঘুম ভেঙে যায় দীপ্তির। চোখ মেলে তাকাতেই বুঝতে পারে কমলা খালা ঘর মোছার সময় পর্দাটা ফাঁক হয়ে গিয়েছে, যার জন্য আলো এসে পড়েছে তার মুখে। প্রথমে কমলা খালার উপর রাগ উঠলেও পরক্ষণেই সেই রাগটা গিয়ে পড়ে তার মার উপর। বেচারি কমলা খালার আর দোষ কি? সে তো টাকার জন্য জাস্ট তার কাজটা করেছে, সব দোষ তার মার। এই সকালবেলা ঘর মোছার মতো অপ্রয়োজনীয় কাজটা না করলে কি নয়? দুপুর 12টায় তো কমলা খালা ঘর মুছবেই, তাই অন্তত পক্ষে তার রুমটা না হয় সকালে মোছা না হোক। কিন্তু কে শুনে কার কথা? সকাল সকাল এই ডুপ্লেক্স বাড়ির প্রতিটা রুম, প্রতিটা বারান্দা কমলা খালাকে দিয়ে মোছাবে। পুরো দুনিয়া উলট পালট হয়ে গেলেও তার 3 বেলা ঘর মোছা ঠিক থাকবে। বিরক্ত নিয়ে পাশের বালিশটা নিয়ে মুখের উপর রেখে হাত দিয়ে চাপা দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলো দীপ্তি। ঠিক তখনই ট্রিং ট্রিং শব্দ করে ফোন বেজে উঠল। দীপ্তির বিরক্তি এবার আকাশ ছোল। ইচ্ছে হলো ফোনের ওপাশে থাকা ব্যক্তিটার ফোনটা আছাড় মেরে চুরমার করে ফেলতে, যাতে না থাকবে ওই ব্যক্তিটার ফোন আর না বাজবে তার ফোন। মাথার উপর থেকে বালিশটা পাশে ফেলে মাথার বালিশের পাশে থাকা ফোনটা চোখের সামনে ধরে ঠোরজোড়া নাড়িয়ে স্ক্রিনে ভেসে ওঠা নামটি পড়ে নিল সে, চাঁদের বুড়ি। চরম বিরক্তি নিয়ে কলটা রিসিভ করে সে। ফোনটা কানের কাছে নিয়েই বলল,
চাঁদের বুড়ির বাচ্চা, তোরে উইদাউট রকেটে চাঁদ দেশে পাঠাই দিব। ফোনের ওপাশ থেকে চন্দ্রা অভিমানী কণ্ঠে বলল। এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। দীপ্তি কপাল কুঁচকে জিজ্ঞেস করল। তাই সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলে তুই কি ভালোটা করলি শুনি? ওপাশ থেকে চন্দ্রা বলল। ইকরাম স্যার গত সপ্তাহে যে ক্লাসটা নিতে পারেনি সেটা সকাল 9টায় নিবে। দীপ্তি অবাক হয়ে হালকা চিল্লিয়ে বলল। হোয়াট? কালকেও তো কিছু শুনিনি, তাহলে সকাল সকাল এই খবর তুই কোথা থেকে পেলি? চন্দ্রা স্বাভাবিক কণ্ঠেই বলল। সিআর গ্রুপে পোস্ট করেছে রাত 12টায়। রাত 11:50 নাকি স্যার ফোন করে ক্লাসের কথা বলেছে। দীপ্তি বিরক্ত নিয়ে বলল। উফ আল্লাহ, বিসিএস এ এই লোক শান্তি দেয়নি, এখন আমার এইচএসসি তেও এই লোক জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিচ্ছে। চন্দ্রা হেসে বলল। জানো, প্রেজেন্টটা দিয়ে উড়িস, না হলে স্যার মার্ক দিবে না। দীপ্তি রাগী কণ্ঠে বলল। ঘোড়ার ডিম দিব, রাখ আসছে। বলে দীপ্তি ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। বারান্দায় বেতের চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল মিস্টার আফরান। তখনই 2 কাপ চা নিয়ে বারান্দায় আসলো মিসেস সোনালি। 1 কাপ চা মিস্টার আফরানের দিকে এগিয়ে দিয়ে বলল। তোমার চা। মিস্টার আফরান পেপার থেকে চোখ সরিয়ে মিসেস সোনালির হাতে ধরে রাখা চায়ের কাপটার দিকে এক নজর তাকিয়ে পেপারটা ভাঁজ করে টেবিলে রেখে দেয়। তারপর চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক দেয়। সাধারণত মানুষ সকালে চা খেতে খেতে পেপার পড়ে, কিন্তু মিস্টার আফরান এই কাজটা একদম পছন্দ করে না। খাওয়ার সময় অন্য কোনো কাজ তিনি মোটেও পছন্দ করে না। তার মতে খাওয়ার সময় অন্য কাজ করলে খাওয়ার প্রতি মনোযোগ নষ্ট হয়, এতে খাবারের স্বাদ আর তৃপ্তি পাওয়া যায় না। মিসেস সোনালি পাশের চেয়ারে বসে পড়ে। অন্য চায়ের কাপটা হাতে নিয়ে চায়ের ছোট্ট ট্রেটা পাশের টেবিলের উপর রাখে। মিস্টার আফরান চায় আবার চুমুক দিয়ে জিজ্ঞেস করল। তা তোমার গুণধর ছেলেটা কবে বাসায় আসবে বলেছে কিছু? মিসেস সোনালি চায়ের কাপে দ্বিতীয় চুমুকটা দিতে যাচ্ছিল। স্বামীর কথা শুনে চুমুকটা না দিয়ে বলল। বললো তো পরশু চলে আসবে। মিস্টার আফরান বিরক্তি নিয়ে বলল। এ বয়সে সব ছেলেরা হয় নিজের কিছু করছে, না হয় তাদের বাবা মার কাজে হেল্প করছে। আর তোমার ছেলে কোনো জঙ্গলে কোন মেয়েকে দেখে এখন পুরো দুনিয়া তাকে খুঁজে বেড়াচ্ছে। মিসেস সোনালি বলল। জঙ্গলে না, ট্রেনে দেখেছে। আরে এমন করে বলছো কেন? একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকেই তো খুঁজছে, কোনো অন্যায় কাজ তো করছে না। মিস্টার আফরান রেগে বলল। হ্যাঁ, লেখাপড়া শেষ করে বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছে আর ঘুরছে, কোনো অন্যায় তো করছে না। এই তোমার জন্যই না ছেলে মেয়েগুলো মানুষ হতো না। একজন বনে জঙ্গলে ঘুরে ঘুরে মেয়ে খুঁজছে, অন্যজন পাত্রপক্ষের সামনে পাগল সেজে আমার নাক কাটছে। একজন পড়তে পড়তে গাড়ির নিচে পড়ে যাচ্ছে, আর অন্যজন পড়ালেখা বাদ দিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। মিসেস সোনালি কিছু বললেন না। 30 বছরের সংসার তার এই মিস্টার আফরানের সাথে। সে জানে এখন সে ভালো কথা বলেও তার স্বামী রেগে যাবেন, তাই তিনি চুপ করে রইলেন। মিস্টার আফরান চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলল। তোমার গুণধর বড় মেয়েকে বলো সামনের শুক্রবার আমার রেস্টুরেন্ট যাচ্ছে। মিসেস সোনালি কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল। রেস্টুরেন্টে কি করতে? আফরান সাহেব বিরক্ত নিয়ে বলল। কি করতে আবার? ছেলেপক্ষ দেখতে আসবে, তাদের সাথে দেখা করতে। তোমার গুণধর মেয়ে তো বাসায় পাত্রপক্ষ আসলে পাগল সেজে বসে থাকে। এবার দেখি ও রেস্টুরেন্টে এত মানুষের ভিড়ে কিভাবে পাগল সাজে। কথাটা বলেই চায়ের কাপটা টেবিলে রেখে রুমের ভেতরে চলে গেল মিস্টার আফরান। মিসেস সোনালিও ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চায়ের কাপ দুটো নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। নিজের রুমের ডিভানের ওপর বসে কোলের ওপর ল্যাপটপ নিয়ে 10 আঙ্গুল কিবোর্ডের ওপর দপাদপ ফেলে প্রোগ্রামিং করার ব্যস্ত কাব্য। ঠিক সেই সময় রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকল কুহু। কুহুর নুপুরে ঝুমঝুম শব্দেই কাব্য বুঝে ফেলে যে কুহু এসেছে, তাই আর মাথা তুলে সামনে তাকালো না। কুহু রুমে ঢুকে দরজাটা হালকা ভিজিয়ে ডিভানে কাব্যের পাশে ধপাস করে বসে। হাতে থাকা উচ্চতর গণিতের বই, খাতা কলম আর সায়েন্টিফিক ক্যালকুলেটরটা ঠাস করে ডিভানের সামনে থাকা টেবিলটার উপর ফেলে দেয়। তারপর কপাল কুঁচকে কাব্যের দিকে তাকায়। জিম করা গায়ে ঢিলে ঢালা সাদা রঙের টি শার্ট আর গাঢ় নীল রঙের ট্রাউজার, মাথা ভর্তি কালো সিল্কি চুলগুলো এলোমেলো। মনে হয় ভার্সিটি থেকে এসে গোসল করে আর মাথা আঁচড়ায়নি, বসে পড়েছে তার ল্যাপটপ খানা নিয়ে। এই যে এতক্ষণ হয়ে গেল যে সে এসেছে, এখন পর্যন্ত তার দিকেও চোখ তুলে তাকায়নি। মাঝে মাঝে কুহুর খুব হিংসে হয় এই ল্যাপটপটার উপর, ইচ্ছে করে জোরে একটা আছাড় মেরে ভেঙে ফেলতে, কিন্তু তাতে লাভ কিছুই হবে না। একটা ভাঙলে আরেকটা কিনে আনবে,
সিএসসির স্টুডেন্ট, তাই নাকি সারাদিন ল্যাপটপে কাজ থাকে। অসহ্যকর। কে বলেছে তাকে সিএসসিতে পড়তে? ইভেন কে বলেছে তাকে লেখাপড়া করতে? তার কিছুই করতে হবে না, সে শুধু সারাদিন তার দিকে চেয়ে থাকবে আর তার রূপের প্রশংসা করবে। আত্মীয় স্বজন, বান্ধবী, পাড়া প্রতিবেশী, কত মানুষ তার রূপের প্রশংসা করে, অথচ সে যার কাছ থেকে একটু প্রশংসা শোনার জন্য বেকুল হয়ে বসে থাকে তার সময়ই হয় না। সে ব্যস্ত তার পড়ালেখা নিয়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে সে, টাকা পয়সার অভাব তার হবে না। তাছাড়া কাব্যের বাবার অবস্থাও যথেষ্ট ভালো। কাব্য আর কিরণ দুই ভাই তো সব পাবে, তাহলে কেন এত লেখাপড়া? কাব্য জানতো কুহু এখন কোনো না কোনো সাবজেক্ট এর সমস্যা নিয়ে এসেছে, প্রায় প্রতিদিনই আসে, কিন্তু অনেকক্ষণ ধরে এসেও কুহু কিছু বলছে না দেখে ল্যাপটপের দিকে তাকিয়ে কাব্য জিজ্ঞেস করল, কি সমস্যা? এত রূপবতী কিশোরী মেয়ে, সে তার দিকে না তাকিয়ে কাব্যর এমন প্রশ্ন করাতে কুহুর কাব্যর গলা টিপে ধরতে ইচ্ছে হলো। নিজের সুপ্ত ইচ্ছেটাকে হাওয়ায় বিলুপ্ত করে ঠোঁটে হাসির রেখা তুলে বলল, মাথা ব্যথা করছে। কাব্য ল্যাপটপের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মাথা ব্যথা তো বই খাতা নিয়ে এখানে কি করছো? কিছু না খেয়ে মেয়ে। কাব্যকে আর বলতে না দিয়ে কুহু স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে তুমি দেখেছো যে আমি বই খাতা নিয়ে এসেছি? কাব্য ল্যাপটপের দিকে তাকিয়ে দৃষ্টি স্থির রেখে বলল, তুমি যেভাবে দরম করে বইগুলো টেবিলের উপর রাখলে তাতে না দেখো বলে দেওয়া যায়। কুহু বিরক্ত নিয়ে বলল, তাহলে বই খাতা নিয়ে যখন এসেছি তো পড়তেই এসেছি, তাই না? শুধু শুধু জিজ্ঞেস করো কেন? কাব্য এবার ল্যাপটপের থেকে চোখ তুলে কুহুর দিকে তাকিয়ে বলল, আরে আমি তো জিজ্ঞেস করলাম তোমার সমস্যা কোন সাবজেক্টের, কোন পড়ায় তা জানার জন্য। কুহু বিরক্ত নিয়েই বলল, এই মাথা গরম করবে না তো, আর তোমার এই সাধের ল্যাপটপটা রাখো, নাহলে আমি কিন্তু সত্যি সত্যি এখন এটাকে ভেঙে ফেলবো। কাব্য আদরের কণ্ঠে জিজ্ঞেস করল, কুহুরানি মাথা আছে তো গরম কেন? কাব্যর আদরে কণ্ঠে শুনে কুহুর বিরক্ত উড়ে গেল। কুহু অভিমানী কণ্ঠে বলল, মাথা গরম হবে না। সবাই বলে আমি দেখতিস নাকি পরীর মতো সুন্দর, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। সেই আমি তোমার সামনে সেই কখন থেকে বসে আছি, আর তুমি তাকাচ্ছ না পর্যন্ত না। হাউ ইনসাল্টিং! কুহুর কথা শুনে কাব্য নিঃশব্দে হেসে ফেলে, যার ফলে তার ডিপ রেড কালারের ঠোঁট দুটো প্রসারিত হয়ে বা গালের এক চিমটি মাংস উধাও হয়ে যায়। কুহু পলকহীন চোখে চেয়ে থাকে কাব্যর দিকে। এই হাসিটাকেই তো তার অবাধ্য মন প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ড খুঁজে বেড়ায়। কাব্য হাসি থামিয়ে ল্যাপটপকে কোল থেকে উঠিয়ে টেবিলের উপর রাখে, তারপর কুহুর দিকে তাকিয়ে বলল, নাও ল্যাপটপ রেখে দিয়েছি, এখন বলো। কুহু এখনো এক দৃষ্টিতে কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য আবার বলল, কি হলো বলো। কুহু কাব্যের মুখের দিকে স্থির দৃষ্টি রেখে বলল, এমন করে কখনো কারোর সামনে হাসবে না। কাব্য তাচ্ছিল্য হেসে বলল, কেন? আমি কালো বলে আমাকে হাসলে খুব বাজে লাগে তাই? কুহুর রাগে মাথাটা গরম হয়ে যায়, কষ্টে চোখ দুটো ছলছল করে ওঠে। এই কথাটা যদি কাব্য না বলে অন্য কেউ বলতো তাহলে কুহু তাকে পচা ডোবাতে চুবিয়ে মারত। ছলছল চোখে রাগে কটমট করতে করতে কুহু বলল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসিটা দেখেছো কখনো? একদিন সময় করে দেখো, তাহলেই বুঝবে হাসলে তোমাকে ঠিক কি পরিমাণ বাজে লাগে। বলেই টেবিলের ওপর থেকে নিজের বই খাতাগুলো নিয়ে চলে গেল কুহু। কুহুর মুখে এমন কথা শুনে কাব্যের চোখ দুটো ছলছল করে ওঠে। মনে মনে ভাবতে থাকে, তার গায়ের রং কালো, এতে তার কি দোষ? আচ্ছা, মানুষের গায়ের রংটাই কি সব? নম্রতা, ভদ্রতা, শিক্ষা, এগুলোর কি কোনো দাম নেই? ভাবতে ভাবতে ডিভানে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে সে। আর প্রায় সাথে সাথেই সেই বন্ধ চোখ বেয়ে পড়ে শিশির বিন্দুর ন্যায় 2 ফোঁটা জল। বিছানায় শুয়ে আহান চৌধুরীর পেজের নতুন পোস্টে প্রায় 9000 কমেন্ট, সব একটা একটা করে পড়ছে চন্দ্রা। ছেলেদের কমেন্টগুলো পড়ে বেশ ভালোই লাগছে তার। সব ছেলেরা আহানের প্রশংসা করছে, আহানের মতো হতে যাচ্ছে, আহানকে হিরো বলছে, আহানের জন্য দোয়া করছে। গর্বে বুকটা ভরে যাচ্ছে চন্দ্রার। কিন্তু মেয়েদের পোস্টগুলো পড়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। হাই হ্যান্ডসাম, লুকিং হট, আই লাভ ইউ আহান, প্লিজ ম্যারি মি, ভালোবাসি তোমায় আহু, হবু বর তোমার চোখগুলো খুব সুন্দর, আহু লাভ ইউ। ও আমার ফিউচার বাচ্চা কাচ্চার বাপ, লাভ ইউ আহু বেবি, লাভ ইউ, কিস ইউ আহু সোনা, মা। কত বড় সাহস এই মেয়েগুলোর, তার ক্রাশের দিকে নজর দেয়। ইচ্ছে করছে সবগুলো মেয়ের চুল কেটে
তা দিয়ে নুডলস রান্না করে তা তাদের খাওয়াতে। মোরকেরা খাদ্যনালীতে চুল আটকে। 5 বছরের বেশি সময় ধরে সে আহানকে ভালোবাসে। এখনো সে আহানকে কিছু বলতে পারেনি। আর এই মেয়েগুলো দুদিনের পরিচয়ে যা তা বলছে। হাউ ডেয়ার দে। চন্দ্রার এখনো মনে আছে সেই দিনের কথা, যেদিন প্রথম তার আহানের সাথে দেখা হয়। সেদিন ছিল তাদের ফ্রেশারদের নবীন বরণ। সেদিন সে প্রথম শাড়ি পরেছিল, একটা নীল রঙের শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারি। মাথার চুলগুলো খোপা করা, কপালে ছোট্ট একটা নীল টিপ, হাতে নীল কাচের চুড়ি। দোতলায় হল রুমে তাদের নবীনবরণের অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু দীপ্তির সাথে ফোনে কথা বলতে বলতে সে ভুল করে 3 তলায় উঠে যায়। 3 তলায় উঠে হলরুম খুঁজে নামে দরজার উপরে লেখা রুম নাম্বার 304-এর দিকে তাকাতেই সে বুঝতে পেরেছিল যে এটা দোতলা নয়, 3 তলা। 3 তলা থেকে তাড়াতাড়ি করে নামতে গিয়ে পড়ে যাচ্ছিল সে। ঠিক তখনই একটা শক্ত পুরুষালী হাত তাকে ধরে ফেলে। সেই শক্ত হাত তাকে সোজা করে দাঁড় করালেই সে পেছনে ফিরে ব্যক্তিটিকে ধন্যবাদ দেওয়ার জন্য। পেছনে ফিরতেই সে মুগ্ধ চোখে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সেই ব্যক্তিটাকে। ফর্সা লম্বা গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, সিল্কি চুলগুলো ব্যাক ব্রাশ করা, ঘন পাপড়ির মায়াবী চোখ, চিকন লাল ঠোঁট দুটো নড়ছে, যেমন নড়ে কেউ কথা বলে। আচ্ছা, সে কি কথা বলছে? কি বলছে? হঠাৎ চোখের সামনে সেই ব্যক্তিটি হাত নাড়ালেই ধ্যান ভাঙে চন্দ্রার। শুনতে পায় সামনে থাকা ব্যক্তিটি বলছে, এই যে মিস, শুনছেন? চন্দ্রা লজ্জা পেয়ে যায়। ইস, এতক্ষণ সে এই ছেলেটার দিকে একধানে তাকিয়েছিল। লজ্জিত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। সামনে থাকা ব্যক্তিটি জিজ্ঞেস করল, আপনি কি ফ্রেশার? চন্দ্রা অবাক হয়। সে ভেবেছিল ছেলেটা তাকে কথা শোনাবে দেখে না হাঁটার জন্য, কিন্তু ছেলেটা সেই সম্পর্কে কিছু না বলে জিজ্ঞেস করছে সে ফ্রেশার কিনা। সে উত্তর দিল, হ্যাঁ। সামনে থাকা ব্যক্তিটি আবার জিজ্ঞেস করল, কোন ডিপার্টমেন্ট? চন্দ্রা আবার উত্তর দিল, সিএসসি। সামনে থাকা ব্যক্তিটি মিষ্টি হেসে বলল, ও, আমি আহান চৌধুরী, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের 7 সেমিস্টার। আপনার নামটা কি জানতে পারি? চন্দ্রা মুগ্ধ নয়নে সেই হাসির দিকে তাকিয়ে উত্তর দিল, তাজরিবা জাহান চন্দ্রা। চন্দ্রা, নাইস নেম। তা আজকে কি প্রথম শাড়ি পরেছেন? চন্দ্রা মাথা নেড়ে উত্তর দিল। তখনই আহানের ফোন আসে। আহান ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ আসছি, 2 মিনিট। বলে ফোনটা কেটে পকেটে রেখে চন্দ্রার দিকে তাকিয়ে বলল, সাবধানে হাঁটবেন, আর খুব বেশি প্রয়োজন না হলে শাড়ি পরবেন না। কথাটা বলেই আহান চলে গিয়েছিল। সেদিন আহানের সেই কথায় চন্দ্রা খুব খারাপ লেগেছিল। তাকে কি এতটাই খারাপ লাগে শাড়ি পরলে যে তাকে শাড়ি পরতে না করে গেল? সেদিন এরপর থেকে আর কোনোদিন সে শাড়ি পরেনি। সময়ের সাথে সাথে সে আহানের সাথে পরিচিত হয়েছে। আহান তাকে এখন আপনি থেকে তুমি ডাকে, কিন্তু তাদের সম্পর্কটা জুনিয়র সিনিয়রেই সীমাবদ্ধ রয়েছে। আহান তাকে কিছু বলেনি, আর সেও কিছু বলেনি। ভয়ে পড়ে যদি তাদের মধ্যে এই জুনিয়র সিনিয়রের সম্পর্কটুকু না থাকে। বৃষ্টিহীন ধুলোময় এই শহরের মাঝে ঝকঝকে তকতকে একটা রেস্টুরেন্টে বসে আছে অভি। চোখ দুটো তার স্থির ঠিক সামনের চেয়ারটায় বসে থাকা তোয়ার দিকে। ফর্সা গায়ে সাদা আর গোলাপি রঙের মিশ্রণের একটি সালোয়ার কামিজ, চুলগুলো পনিটেল করে বাঁধা। সামনের ছোট ছোট চুলগুলো বাতাসের সাথে পাল্লা দিয়ে কিছুক্ষণ পরপর লাফিয়ে উঠছে। কাজলবিহীন চোখের ওপর কালো গোল ফ্রেমের চশমা, মেকআপহীন মুখে আছে খুশির উচ্ছ্বাস। এভাবেই খুঁটিয়ে খুঁটিয়ে তোয়াকে দেখায় ব্যস্ত অভ্র, কিন্তু সেই দিকে কোনো খেয়াল নেই তোয়ার। সে উইলিয়াম শেক্সপিয়রের রচনা সমগ্র বইটা দেখায় ব্যস্ত। বারবার বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছে। দেখি কেউ বলবে না এই মেয়ে অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট। মনে হচ্ছে ছোট কোনো বাচ্চা তার পছন্দের গল্পের বই পেয়ে তাকে বারবার উল্টিয়ে দেখছে। বইয়ের থেকে চোখ সরিয়ে অভির দিকে তাকিয়ে হাসি মুখে তোয়া বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুমি জানো, 3য় বার যখন বই পড়তে পড়তে গাড়ির নিচে পড়তে নিয়েছিলাম, তখন থেকে তো আব্বু আমাকে বই কেনার জন্য কোনো টাকাই দেয় না। আম্মু লুকিয়ে দেয়, তাও মাসে শুধুমাত্র একটা বই কেনার জন্য। তুমি জানো, গত সপ্তাহে বইটা হারিয়ে যাওয়ার পর থেকে আমার মনটা কত খারাপ ছিল, কান্না পাচ্ছিল। এই মাসের বরাদ্দ একটা বইও কেনা হয়ে গিয়েছে। আম্মুকে বলেছিলাম বইটা হারিয়ে গিয়েছে। আম্মু বলেছে সামনের মাসের বরাদ্দ টাকা দিয়ে বইটা কিনতে, কিন্তু তাহলে সামনের মাসে নতুন কোনো বই কিনতেই পারতাম না। এদিকে এটা আমার অনেক প্রিয় একটা বই। থ্যাংক ইউ এতগুলো। অভি হেসে বলল, থ্যাঙ্কস দিতে হবে না, জাস্ট হাঁটা চলার সময় বই পড়ো না
প্লিজ। তোয়া তাড়াহুড়ো করে বলল, না না, এখন হাঁটা চলার সময় পড়ি না। আম্মু বলেছে হাঁটার সময় বই পড়তে দেখলে মাসে একটা বইও কিনে দেবে না। আর তাছাড়া ব্যথা পেলে হয় হসপিটালে, না হয় বাসার বেডে ব্যথা নিয়ে শুয়ে বসে থাকতে হয়, বই পড়তেও দেয় না। তাই এটা থেকে হাঁটা চলার সময় বই না পড়াই বেটার। এরই মাঝে ওয়েটার এসে 2 প্লেট চাউমিন আর 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে যায়। অভি হাসি মুখে বলল, যাক, মাথায় বুদ্ধি হয়েছে তাহলে। তারপর দুজনেই হেসে দেয়। তোয়া খেতে খেতে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, এই বইটা গিফট করার পিছনের গুড নিউজটা তো বললে না? অভি মুখ তুলে তোয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, গুড নিউজ ছাড়া কি তোমাকে গিফট দিতে পারবো না? তোয়া মুখে চাউমিন নিয়ে বলল, না তা নয়, প্রতিবারই তো তোমার সাথে ভালো কিছু হলে আমাকে গিফট দাও, তাই জানতে চাচ্ছিলাম আর কি। অভি ঠোঁট দুটো প্রসারিত করে হাসি দিয়ে বলল, এটা তোমার মন ভালো করার জন্য। বইটা হারানোর পর থেকে তোমার মন খারাপ ছিল তাই। তোয়া খুশি হয়ে বলল, তুমি কত ভালো, আমার কত খেয়াল রাখো। অভি খুশি হয় কথাটি শুনে। তোয়া আফসোস করে আবার বলে উঠল, ইস, তুমি আমার ভাইয়ের বন্ধু না হলে যদি আমার বন্ধু হতে তাহলে কত ভালোই না হতো। তোয়ার মুখে এই কথা শুনে অভির কাশি উঠে যায়। তোয়া তাড়াতাড়ি অভির দিকে 1 গ্লাস পানি এগিয়ে দেয়। অভি ঢক ঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে অসহায় চোখে তোয়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই মেয়েটাকে কবে বুঝবে? আদৌ কি কখনো তাকে বুঝবে, নাকি এভাবে তার জীবনটা কাটবে? 7-8টা বছর ধরে সে এই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। ভালোবেসে সবসময় এই মেয়ের পছন্দ অপছন্দ প্রয়োজন সবকিছুর প্রতি সে খেয়াল রেখেছে। এখন এই খেয়াল রাখার জন্য যদি এই মেয়েটাকে ভাই হিসেবে চায়, তাহলে তো তার কোনো এক শুকিয়ে যাওয়া নদীতে গিয়ে কেঁদে ভাসিয়ে সেই কান্নার জলে ডুবে মরা উচিত। কলেজের সবুজ ঘাসে ঘেরা মাঠের একপাশে বসে টিফিন খাচ্ছে 3 বান্ধবী, তুবা, কুহু আর দোলা। কাটার চামিচে টিফিন বক্সে থাকা নুডলস পেঁচাতে পেঁচাতে কুহু তুবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে, তোর প্রফেসর খবর কিছু বলি না যে? হাতে থাকা রোলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে তুবা বলল, রিজেক্ট হলে বুঝি কেউ লাফাতে লাফাতে এসে বলে, জানিস আমি প্রপোজ করার পর উনি আমাকে রিজেক্ট করেছে। খেতে খেতে কুহু বলল, লাফালাফি করতে যাবি কেন? নর্মাল ভাবেই বলবি। অবশ্য লাফালাফি করে পা ভাঙলেও খারাপ হবে না। ভাইয়া যেহেতু ডাক্তার, কিছুদিন আদর যত্ন পাবি। বলেই হেসে দিল কুহু, সাথে দোলাও হাসলো। তুবা বা হাতটা বাগালে রেখে বলল, ওই দিন যেই আদরটা করেছে তা এখনো ভুলতে পারিনি। তুবার কথা শুনে দোলা আর কুহু দুজনেই বড় বড় চোখ করে তুবার দিকে তাকায়। তারপর কৌতূহল নিয়ে ভ্রু নাচিয়ে দোলা জিজ্ঞেস করলো, তুই গালে হাত দিয়ে রেখেছিস কেন? ভাইয়া কি তোর গালে আদর করেছে? কুহু বায়না করার মতো করে জিজ্ঞেস করলো, ভাইয়া তোকে কিভাবে আদর করেছে বল না যেন। তুবা অসহায় কণ্ঠে বলল, চড় দিয়ে। তুবার কথা কানে যেতেই কুহু আর দোলা অবাক হয়ে একসাথে বলল, কি? কুহু জিজ্ঞেস করলো, ভাইয়া কেন তোকে ছড় মেরেছে? তুই কি করেছিলি? পুরো কাহিনীটা বল না প্লিজ। তুবা বোতলের ঢাকনা খুলে তার থেকে কয়েক ঢোক পানি খেয়ে ঢাকনাটা লাগাতে লাগাতে বলল, তাহলে শোন, বৃহস্পতিবার কি হয়েছে। বৃহস্পতিবার বিকেলেই মাকে বলে খালার বাসায় চলে যায় তুবা। তুবাদের বাসার কয়েকটা বাড়ি পরই তার একমাত্র খালা মিসেস মিতালির বাসা। খালার কোনো মেয়ে নেই, একটা মাত্র ছেলে, তাই তাকে তার খালা খালু অনেক স্নেহ করে। তার বড় ভাই বোনদেরও ভালোবাসে, কিন্তু তাকে তাদের থেকে একটু বেশি ভালোবাসে। সেও তাদের অনেক ভালোবাসে, তাই প্রায়ই সে তার খালার বাসায় থাকে। ইভেন সেখানে থাকার জন্য তার একটা নিজের রুমও আছে। মাসে 30 দিনের মধ্যে 15 দিন সে নিজের বাসায় থাকে, আর বাকি 15 দিন থাকে তার খালার বাসায়। খালার বাসায় থাকার আরও একটা কারণ আছে, তা হলো তার থেকে প্রায় 10 বছরের বড় তার খালাতো ভাই অভ্র। ছোটবেলা থেকেই অভ্র তাকে অত্যাধিক মাত্রায় স্নেহ করে, ভালোবাসে। তার সকল দুষ্টু মিষ্টি আবদার পূরণ করে। এই অভ্রের জন্য তাকে কেউ বকাঝকা করে না। তাকে কেউ বকাঝকা করলে অভ্র রেগে যায়, আর অভ্রকে রাগাতে কেউ চায় না। তাই এজন্য না যে অভ্রকে সবাই ভয় পায়। আসলে পড়াকু, শান্ত, বুদ্ধিমান, বুঝদার ছেলেটাকে সবাই ভালোবাসে, আর সবাই জানে অভ্রের মতন বুঝদার ছেলে তুবাকে বিপথে যেতে দেবে না। এত স্নেহ, যত্ন, ভালোবাসা যার থেকে পেয়েছে তাকে ভালো না বেসে সে কি আর থাকতে পারে? সেও তাই ছোটবেলা থেকে তার অভ্র ভাইয়াকে খুব ভালোবাসে। শুধু এখন তার ভালোবাসার সংজ্ঞাটা আলাদা। আগে তাকে ভালোবাসতো নিজের খেলার সঙ্গী হিসেবে,
আর এখন ভালোবাসে তার জীবন সঙ্গীর মতন। 16 বছর বয়সে সে তাকে প্রথম প্রপোজ করে, কিন্তু অভ্র তাকে সেদিন ফিরিয়ে দেয় ছোট বলে তার নাকি তখন ভালোবাসার সম্পর্কে বোঝার বয়স হয়নি। তাছাড়া অভ্র তার থেকে অনেক বড়, কিন্তু তুবা তা মানতে নারাজ। সে ছোট কোথায়, এখন তার বয়স 16, আর মাত্র 2 বছর পর তার বয়স হবে 18। তাছাড়া দাদি বেঁচে থাকতে বলতো তার নাকি 14 বছর বয়সে বিয়ে হয়েছে, সেখানে তো তার বিয়ের বয়স 2 বছর পার হয়ে গিয়েছে। তার দাদির থেকে দাদা 12-13 বছরের বড় ছিল, সেখানে তো অভ্র তার থেকে মাত্র 9 বছর 7 মাস 15 দিন 2 ঘন্টা 27 মিনিটের বড়। তাই সে আবার প্রপোজ করে, কিন্তু সেই একই উত্তর পায়। কয়েকবার প্রপোজ করার পর যখন কোনো লাভ হয় না, তখন সে ঠিক করে তার 18 বছর হওয়ার আগে তাকে আর সে প্রপোজ করবে না। গত সোমবার তার 18 বছর হয়, তাই এই বৃহস্পতিবার সে আবার অভ্রকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়। তার খালু ডায়াবেটিসের রোগী, ভোরে উঠে নামাজ পড়ে হাঁটতে চলে যায়, তাই তারা রাত 10টার মধ্যেই খেয়ে ঘুমিয়ে পড়ে, আর অভ্র ঘুমায় 12টার পর। তাই সে প্ল্যান করে রাত 11টায় সে অভ্রের ঘরে গিয়ে তাকে প্রপোজ করবে। যথারীতি রাত 10টায় খালু ঘুমিয়ে পড়লে সে সাজতে ব্যস্ত হয়ে পড়ে। গত 2বার অভ্র তাকে পিচ্ছি বলেছিল, তাই এবার সে শাড়ি পরে প্রপোজ করবে যাতে তাকে পিচ্ছি না লাগে। রাত 11:25 তুবা আস্তে করে রুমের দরজা খুলে রুমের ভেতরে ঢুকে। রাত 11টায় আসবে বলে ঠিক করলেও শাড়ি পরতে আর খোপা করতে টাইম বেশি লেগে যায়। অভ্র তখন তার রুমের বুক সেলফে একটি বই খুঁজছিল। দরজা খোলার শব্দ শুনে এত রাতে তার রুমে কে এসেছে তা দেখার জন্য পেছনে তাকাতেই অবাক হয়ে তাকিয়ে থাকে সে। তুবা দরজাটা ভিজিয়ে এসে অভ্রের সামনে হাঁটু গেড়ে বসে হাতে একটা টকটকে লাল গোলাপ ফুল অভ্রের দিকে উঁচু করে ধরে বলে, আই লাভ ইউ অভ্র। অভ্র এখনো তাকিয়ে আছে তুবার দিকে। ফর্সা গায়ে তার ফেভারিট পার্পেল কালার শাড়ি, হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা জড়ানো, দুহাতে দুমুঠো পার্পেল কালারের কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে রেড কালারের লিপস্টিক, কানে শাড়ির সাথে ম্যাচ করে একজোড়া পার্পেল কালারের পাথরের টপ। অসম্ভব সুন্দর লাগছে তুবাকে, মনে হচ্ছে আকাশ থেকে টুপ করে একটা পরী তার ঘরে এসে পড়েছে। তুবা অভ্রের এমন চাহনি দেখে লজ্জা পায়, সাথে খুশিও হয়। সেভাবে অভ্র এবার তার প্রপোজ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে অভ্র তার গালে সজোরে এক চড় বসিয়ে দেয়। তুবা তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। হাতে থাকা লাল টকটকে গোলাপ ফুলটা গিয়ে পড়ে খাটের পাশে। গালে হাত দিয়ে ছলছল চোখে অভ্রের দিকে তাকিয়ে দেখে রাগে অভ্রের ফর্সা মুখটা লাল হয়ে আছে, চোখে যেন আগুন জ্বলছে। তুবাকে গালে হাত দিয়ে ছলছল চোখে তাকাতে দেখে অভ্রেরও কষ্ট হয়। এই প্রথম তুবার গায়ে হাত তুলল সে, যাকে ছোট থেকে আদরে আহ্লাদে বড় করেছে, তার জন্য যাকে কেউ শাসন করেনি, সেই কিনা আজ তার তুবাকে মেরেছে। কিন্তু তাছাড়া আর কী বা করবে সে তো তুবাকে অনেকবার অনেকভাবে বুঝিয়েছে সম্পর্কে সে তার আপন খালাতো ভাই, তাছাড়া সে তার থেকে বয়সেও অনেক বড়। কিন্তু কে শোনে কার কথা, তাই সে এক প্রকার বাধ্য হয়ে তুবাকে মারে। যদিও তুবাকে মেরে তুবার থেকে বেশি কষ্ট সে নিজে পাচ্ছে, কিন্তু না, তাই বলে এই মুহূর্তে তুবার প্রতি কোনো স্নেহ ভালোবাসা দেখানো যাবে না, তাকে কঠোর হতে হবে। তাই তুবাকে বসা থেকে টেনে তুলে বলল, আর কোনোদিন যদি তোর মুখ থেকে এই ধরনের কথা শুনি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা বলেই টেনে হিস্ট্রে রুম থেকে বের করে রুমের দরজা বন্ধ করে দেয় অভ্র, কারণ এর থেকে বেশি তুবাকে মারা কিংবা শাসন করা তার পক্ষে সম্ভব না বর্তমানে। দোলা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, তারপর? তুবা দোলার দিকে তাকিয়ে বলল, তারপর আর কি, আমি কাঁদতে কাঁদতে রুমে চলে যাই আর সকালে উঠে বাসায় চলে আসি। এই 2 দিন আর ওই বাড়ি যাইনি, ভাবছি কাল যাব। তার মুডের অবস্থা দেখে পরের চটটা পাওয়ার ডেট ফিক্সড করতে। কথাটা বলেই তুবা দাঁত কেলিয়ে হেসে দেয়, সাথে সাথে কুহু আর দোলাও হেসে দেয়। তুবা কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তা তোর কি খবর? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কুহু বলল, গাধার প্রেমে পড়লে কি আর খবর হবে? দোলা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? কুহু বিরক্ত নিয়ে বলল, আহা মুখটা কি বলেছে জানিস? আমি বলেছি আপনি কারোর সামনে হাসবেন না, সরি। আর উনি আমাকে বলে, কেন আমি কালো বলে আমাকে হাসলে খুব বাজে লাগে তাই? বল কেমনটা লাগে? রাগে ইচ্ছা করছিল ওর গলা কেটে ফেলে। শুধু আমার ফিউচার বাচ্চা কাচ্চাগুলো বাভারা হয়ে যাবে তাই কিচ্ছু বললাম না।
কুহুর শেষের কথা শুনে তুবা আর দোলা দুজনেই হেসে ফেলে। তাদের সাথে তাল মিলিয়ে কুহুও হেসে ফেলে। একটা কিন্ডার গার্ডেন স্কুলের সামনে গাড়ি পার্ক করে গাড়ির ভিতর ড্রাইভিং সিটে বসে আছে আয়ান। তার দৃষ্টি স্থির স্কুলের গেটের দিকে। সেখান থেকে খুশি মুখে গার্জিয়ানদের হাত ধরে তাদের সাথে গল্প করতে করতে বের হচ্ছে ছোট ছোট বাচ্চারা আর টিচার্সরা। কিছুক্ষণ পর গেট দিয়ে বের হলো একজন টিচার, যাকে দেখে আয়ান দ্রুত গাড়ি থেকে নেমে তার সামনে গিয়ে দাঁড়িয়ে মুখে একটা হাসির রেখা ফুটিয়ে বলল, আসসালামু আলাইকুম তিথি মিস। তিথি চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলল, আপনি আজও এসেছেন? আয়ান অসহায় মুখ করে বলল, কি করবো তিথি মিস, আপনার ওই চোখ দুটো যে আমাকে সারাদিন ডাকে, না এসে যে থাকা যায় না। তিথি রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখুন, এইসব আজে বাজে কথা বলবেন না আমাকে, তাহলে কিন্তু। তিথি আর কিছু বলার আগে আয়ান তিথির আরো একটু কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, তাহলে কিন্তু কি? হুট করে আয়ান তার এত কাছে চলে আসায় তিথির অস্বস্তি হয়। সে চুপ করে যায়। আয়ান আবার জিজ্ঞেস করল, কি হলো বলছেন না কেন? তিথি এক পা পেছনে গিয়ে বলল, তাহলে আমি আপনার নামে ইফটিজিং এর মামলা করব। তিথির কথা শুনে আয়ান প্রথমে অবাক হয়ে তিথির দিকে তাকায়, তারপর হা হা করে হেসে বলল, ইফটিজিং এর মামলা? লাইক সিরিয়াসলি? আয়ানের হাসি দেখে তিথির রাগ উঠে যায়। রেগে গিয়ে আয়ানকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আয়ানের ফোন বেজে ওঠে। আয়ান বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বলল, হ্যালো বল। ফোনের ওপাশ থেকে কিছু একটা বললে আয়ান বলল, এত তাড়াতাড়ি? আচ্ছা তুমি রাখো, আমি আসছি। ফোন কেটে তিথির দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, বাই মিস তিথি, কালকে আবার দেখা হবে। বলেই আয়ান গাড়িতে উঠে তিথিকে হাত নেড়ে টাটা দিয়ে চলে যায়। তিথি বিরক্তিতে বিড়বিড় করে আয়ানকে বকতে বকতে বাড়ির দিকে পা বাড়ায়। ফর্সা গায়ে হাতা গোটানো কালো রঙের শার্ট, সাথে কালো প্যান্ট, মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। বিরক্ত নিয়ে চোখ মুখ কুঁচকে ফোনের ওপর স্থির দৃষ্টি রেখে ডান হাতে ফোন টিপছে, আর বাম হাতে ধরে থাকা টেবিলের ওপরের কফির কাপটা কিছুক্ষণ পরপরই ঠোঁটে লাগিয়ে চুমুক দিচ্ছে। তারপর আবার টেবিলে রাখছে শুভ্র। আর এই দৃশ্য হাঁ করে দেখে যাচ্ছে ক্যান্টিনে বসে থাকা প্রতিটা মেয়ে। সদ্য কলেজ শেষ করে ভার্সিটিতে ওঠা মেয়েগুলো তো তাদের খাওয়া ক্লাস ভুলে এই দৃশ্য দেখাতে মেতেছে। কিন্তু তারা কি জানে, এই মিস্টার পারফেক্ট শুভ্র একসময় ছিল ঘন্টায় ঘন্টায় সুখ টানতে আর দেবদাস। মুখে ছিল এক গাঁথা দাড়ি গোফে, আর মাথাতে ছিল এলোমেলো এক ঝাঁক চুল। ক্লাস টাইম ছাড়া বাকি সব সময় যার হাতের দুই আঙুলে থাকতো জ্বলন্ত সিগারেট। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বাবার মতন ইঞ্জিনিয়ার হওয়ার, আর তার সাধ্য মতন চেষ্টা করে, কিন্তু সরকারি ইউনিভার্সিটিতে চান্স পায় না। তার বাবার একটা অ্যাকাউন্ট ছিল, যেখানে তার বাবা ফ্ল্যাট কেনার জন্য টাকা জমাতো। সেই অ্যাকাউন্টে 5 লক্ষ ছিল। সেই টাকা তুলে ঢাকার একটা নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয় সে। ক্লাস করা আর রাস্তায় রাস্তায় হেঁটে সিগারেট খাওয়া ছাড়া তার আর কোনো কাজ ছিল না। ক্লাসে এসে চুপচাপ বসে ক্লাস করত, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না। ফার্স্ট সেমিস্টারে ফাইনাল এক্সামের আগে তার একটা গ্রুপ প্রেজেন্টেশন দেওয়া হয়। এক গ্রুপে 3 জন করে স্টুডেন্ট থাকবে। সেদিন তার ক্লাসের 2 মেয়ে দীপ্তি আর চন্দ্রা তাকে না জিজ্ঞেস করে তাদের গ্রুপে তার নাম দিয়ে দেয়। সেই প্রেজেন্টেশন থেকে বন্ধুত্ব শুরু হয়। দীপ্তি আর চন্দ্রা দুজনেই ছিল যেমন ভালো স্টুডেন্ট তেমনই দুষ্ট। প্রথম শুভ্রের ওদের পছন্দ না হলেও পরে তাদের কেয়ার বন্ধু হিসেবে ভালোবাসা দেখে কখন যে তারা তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় সে নিজেও জানে না। শুধু বেস্ট ফ্রেন্ডই না, তারা দুজনেই তার কাছে আরও বেশি কিছু, নিজের বোনের মতন। হঠাৎ কেউ এসে শুভ্রর পাশের চেয়ারটা টেনে ধপাস করে বসে পড়ে। শুভ্র ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আগন্তুকের দিকে এক নজর তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, তোরা কি জীবনে টাইম মতো আসতে পারিস না? আধা ঘন্টা পর এসেছে একজন, আরেকজনের তো খবরই নেই। দীপ্তি শুভ্রের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এমন একটা মনোরম পরিবেশে তুই এনজয় না করে টাইম গুনছিস? আহা কি সিন হিরো! কফি খাচ্ছে আর ক্যান্টিনে থাকা সব মেয়েরা তা হা করে দেখছে। কথাটা বলে শুভ্রের দিকে একটু ঝুঁকে জিজ্ঞেস করল, তা ধলাবাবু কোনটারে কি মনে ধরছে? শুভ্র আশেপাশে চোখ বুলিয়ে নিজের ঠোঁট উল্টে উত্তর দিল, না রে, তিরিং বিরিং সব ময়দা সুন্দরী। তারপর দুজনই হা হা করে হাসতে লাগলো। হাসি থামিয়ে শুভ্র এক ভ্রু উঁচু করে দীপ্তিকে বলল, তা তোর নাকি প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো কথা ছিল,
বল শুনি। দীপ্তি একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার বয়ফ্রেন্ড সারার জন্য রেডি থাকিস। আবার তোর বাপ ছেলে ধরে নিয়ে এসেছে? হ্যাঁ। শুভ্র কফি কাপে শেষ চুমুকটা দিয়ে আবার জিজ্ঞেস করলো, তা প্ল্যান এ রেখে ডাইরেক্ট প্ল্যান বি কেন? দীপ্তি উত্তর দিল, বাবা এবার ছেলেকে রেস্টুরেন্টে ডেকেছে। শুভ্র দাঁত কেলিয়ে বলল, বাহ, আঙ্কেলের বেশ বুদ্ধি আছে তো। তা তুই বিয়ে কেন ভাঙিস বলতো? চাঁদের বুড়ি না হয় ওই ভেবে করা ভেড়ার জন্য বিয়ে ভাঙে, তুই কেন ভাঙিস? কথাটুকু বলে শুভ্র থামে। তারপর চোখ দুটো ছোট ছোট করে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, ডুবে ডুবে কোথাও জল খাচ্ছিস না তো? দীপ্তি মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, কাম অন ধলা বাবু, এখন কি আমার বিয়ে করার বা ডুবে ডুবে জল খাওয়ার সময়? এখন আমি স্টুডেন্ট, এখন লেখাপড়া করব আর ক্রাশ খাবো, তারপর একটা জব করব আর কলিগদের সাথে প্রেম করব, তারপর একদিন ফাট করে বসকে বিয়ে করব। তোর এই প্ল্যান শুনলে আমি শিওর তোর বাপের প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা হবে। তখনই চন্দ্রা কোথা থেকে যেন দৌড়ে এসে ধপাস করে চেয়ার টেনে বসে পড়ে। টেবিলের ওপর নিজের কাঁধের ব্যাগটা রেখে টেবিলের ওপরে রাখা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে নিমিষেই এক গ্লাস পানি খেয়ে ফেলল। শুভ্র আর দীপ্তি দুজনেই অবাক চোখে তাকিয়ে চন্দ্রার কাণ্ড দেখছিল। চন্দ্রা পানি খেয়ে খালি গ্লাসটা টেবিলের ওপরে রাখতেই শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে চাঁদের বুড়ি? কাউকে খুন করে আসছিস নাকি? এমন করে ঘামাচ্ছিস আর হাঁপাচ্ছিস কেন? চন্দ্রা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তার থেকে বেশি কিছু করে ফেলেছি দোস্ত। দীপ্তি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি করেছিস? চন্দ্রা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ক্র্যাশকে থাপ্পড় মেরেছি। শুভ্র চোখ ভ্রু যুগল কুঁচকে জিজ্ঞেস করল, ক্রাশ মানে? তোর ওই ভেবে করা ভেড়াকে? চন্দ্রা রাগে চোখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এই তোকে না কতদিন না করেছে ওকে ব্যাবা করা ভেড়া বলবি না? চন্দ্রা কথাটুকু বলতেই দীপ্তি ওকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ বাদ দে, তুই আগে বল তুই আয়ান ভাইকে কোথায় পেলি আর থাপ্পড়ই বা কেন মারলি? চন্দ্রা শান্ত হয়ে বসে বলল, বিয়ে নিয়ে আজকে সকালে আবার মার পক পক শুরু হয়, তাই মেজাজ সকাল থেকে বিগড়েছিল। ভার্সিটির সামনে এসে রিক্সা থেকে নেমে গেটের ভিতরে পা রাখতেই মনে হলো কেউ আমার ওড়না টেনে ধরেছে। মেজাজটা আরও খারাপ হয়ে গেল, তাই পিছন ফিরে কিছু না দেখেই মারলাম পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার গালে এক থাপ্পড়। থাপ্পড় মেরে তাকিয়ে দেখি আহান গালে হাত দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমার হতচ্ছাড়া ওড়নাটা এক অংশ কলেজের গেটে আটকে আছে। আমি কোনো রকমের তাড়াতাড়ি করে ওড়নাটা ছাড়িয়ে সরি ভাইয়া বলে এক পোকা দৌড়িয়ে এখানে চলে আসি। দীপ্তি কপালে হাত দিয়ে বলল, হাই আল্লাহ, যার জন্য এত কিছু করলি তাকেই শেষমেশ থাপ্পড় মারলি? চন্দ্রা কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি কি আর দেখে মেরেছি? তখনই শুভ্র হাওয়ায় আঙুল নাড়িয়ে বলল, 2, 5, 10, 15, 18, 36। দে 36,000 টাকা দে। চন্দ্রা অবাক হয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কেন? শুভ কপালে ভাঁজ ফেলে বলল, কেন মানে? এত কষ্ট করে গত 4 বছরে তোর 18টা বিয়ে ঠিক হওয়ার আগেই ভেঙে দিলাম, যাতে তুই ওই ভেবে করা ভেড়াকে বিয়ে করতে পারিস। আর তুই তাকে চর মেরে সব কষ্ট বুড়িগঙ্গাতে ফেলে দিলি। তুই কি ভাবছিস আমি তোকে কিছু বলবো না? নে এখন টাকা বের কর, বাকি শাস্তিগুলো পরে পাবি। চন্দ্রা শুভ্রের দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, এ কেমন ফ্রেন্ড তুই? হ্যাঁ, কোথায় আমাকে বোঝাবি টেনশন না করতে, আইডিয়া দিবি, তা না উল্টোপাল্টা শাস্তি দিচ্ছিস। দীপ্তি চন্দ্রাকে বলল, দোস্ত আমার কাছে একটা আইডিয়া আছে। চন্দ্রা উৎসাহ নিয়ে দীপ্তির দিকে তাকিয়ে বলল, বল। দীপ্তি জিজ্ঞেস করল, তুই আয়ান ভাইয়ের এক গালে থাপ্পড় মেরেছিস না? চন্দ্রা ছোট করে উত্তর দিল, হ্যাঁ। দীপ্তি সিরিয়াস ফেস করে বলল, আমি শুনেছি এক গালে থাপ্পড় দিলে নাকি বিয়ে হয় না। তুই এক কাজ কর, ভাইয়া তো এখনো মনে হয় ভার্সিটিতে আছে, তুই ঝটপট গিয়ে ভাইয়ার আরেক গালে থাপ্পড় মেরে আয়। তাহলে ভাইয়ার তোর সাথে বিয়ে না হলেও বিয়েটা তো হবে, না হলে তো বেঁচে রেখে তোর জন্য চিরকুমার থাকতে হবে। বলে শুভ্রের সাথে হাইফাই করে দুজনেই হেসে উঠল। চন্দ্রা উঠে দাঁড়িয়ে টেবিলের উপরে রাখা ব্যাগটা কাঁধে নিতেই শুভ্র জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? ভাইয়াকে চর দিতে? চন্দ্রা রাগে গজ গজ করতে করতে বলল, না, বাসায় যাচ্ছি, আর তোদের মতন বান্দরদের সাথে আমার কথা নাই। কথাটা বলে চন্দ্রা হাঁটা লাগালো। পেছন থেকে দীপ্তি ডেকে উঠল, এই চাঁদের বুড়ি দাঁড়া। কিন্তু চন্দ্রা না দাঁড়িয়ে হেঁটে যাচ্ছে। তা দেখে দীপ্তি আর শুভ দুজন দুজনের দিকে এক নজর তাকিয়ে হালকা হেসে চন্দ্রার পেছন পেছন হাঁটা ধরল। এখন তাদের একমাত্র লক্ষ্য চাঁদের বুড়ির রাগ ভাঙানো। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, দোলারও হয়েছে সেই অবস্থা। কলেজে সারাদিন দুই বান্ধবীর প্রেম কাহিনী শুনতে শুনতে এখন তার নিজেরও প্রেম করতে ইচ্ছে করছে,
কিন্তু সমস্যা হলো সে প্রেম করবে কার সাথে। তার তো আবার তুবার মতো খালাতো ভাই নেই, খালাতো কেন চাচাতো ফুফাতেও নেই। তার বাবা হচ্ছে তার দাদার একমাত্র ছেলে, আর তার মা এক ভাই এক বোন, মানে তার একটা মামা আছে, তার একটা ছেলেও আছে, কিন্তু সে তার থেকে 8 বছরের ছোট। এত ছোট ছেলের সাথে তো আর সে প্রেম করতে পারে না। 2-1 বছরের ছোট হলেও না হয় ভেবে দেখত। আবার কুহুর মতো তাদের উপরের তালাতে থাকা তার বাবার বন্ধুর ছেলেও নেই। ছেলে থাকবে কি করে? তাদের বাসার তো উপরের তালাই নেই। তাদের বিশাল বড় একটা ডুপ্লেক্স বাড়ি, বাড়ির চারিদিকে উঁচু করে পাঁচিল দেয়া। সে যেন এক বিলাসী জেলখানা। কলেজটাও হচ্ছে গার্লস কলেজ। ধুর, আর ভালো লাগে না, জীবনটা বিষাদময়, ঠিক যেন চিনি ছাড়া পায়েস। দোলা যখন টেবিলে বসে সামনে বই খুলে এসব ভাবছিল, ঠিক তখনই 10 বছরের একটা বাচ্চা মেয়ে রুমে ঢুকে বলল, আপু, তোমাকে মা ড্রয়িং রুমে ডাকছে। দোলা দিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? দিশা উত্তর দিল, তোমার নতুন টিচার এসেছে। নতুন টিচারের আসার খবর শুনে মনে মনে খুব বিরক্ত হলো দোলা। তার আগের টিচারটা অনেক ভালো ছিল, ক্লাস 7 থেকে তাকে পড়াতো, কিন্তু স্যার রিটায়ার নিয়ে গ্রামে চলে গিয়েছে গত সপ্তাহে। যাওয়ার আগে তার জন্য এই নতুন টিচার ঠিক করে দিয়ে গিয়েছে। তারই ছাত্র ছিল নাকি, খুব ভালো স্টুডেন্ট, বুয়েটে পড়ে। আচ্ছা, বুয়েটের এত ভালো স্টুডেন্ট নিজের লেখাপড়া ছেড়ে তাকে পড়াতে এসেছে কেন? সে যাই হোক, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার সমস্যা হলো নতুন স্যার নাকি খুব রাগী। রাগী টিচার তার মোটেও পছন্দ না, কিন্তু তার মা তো এই টিচারকেই রাখবে, কারণ ছেলে বুয়েটে পড়ে, ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট। যেহেতু সে ম্যাথে এত বেশি ভালো না, তাই তার জন্য এই টিচারই বেস্ট। তাই মেয়ের কথা না শুনে এক কথায় রাজি হয়ে যায় সে। বসা থেকে উঠে দাঁড়িয়ে বিছানা থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে দিশাকে বলল, চল। দোলা দিশার সাথে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে সোফাতে বসে আছে তার মা আর একটা লোক। মনে হয় এটাই তার নিউ টিচার। লোকটা তার উল্টো দিকে বসে আছে, তাই মুখটা দেখতে পারছে না সে। শুধু মাথায় এক ঝাঁক কালো চুল, ফর্সা ঘাড় আর সাদা কালো চেকের শার্ট পরা পিঠটা দেখতে পাচ্ছে। মেয়েদের দেখে মিসেস চৈতি দোলাকে উদ্দেশ্য করে বলল, উনি তোমার নতুন স্যার, সালাম দাও। দোলা গুটি গুটি পায়ে মায়ের পাশে এসে মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম। একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে কালকে থেকে ম্যাথের সব সাবজেক্ট পড়াবো, বিকেল 5টায় রেডি থেকো। দোলা মাথা তুলতে তুলতে বলল, আচ্ছা। বলে স্যারের দিকে তাকিয়েই অবাক হয়ে যায় দোলা। এও কি সম্ভব? পৃথিবীতে এত মানুষ থাকতে যার সামনে সে কোনোদিন পড়তে চায় না, সেই তার রাগী নতুন টিচার হয়ে এলো। পৃথিবীটা এত ছোট কেন? বিজ্ঞানীদের উচিত সব কাজ বাদ দিয়ে পৃথিবীটাকে কমপ্লেন খাইয়ে একটু বড় করা। রাজধানী বসুন্ধরার একটা 7 তলা বাড়ির 5 তলার একটি রুম, সাউন্ড প্রুফ, দরজা জানালা বিহীন। রুমটাতে ফার্নিচার বলতে 3 কর্নারে 3টে চেয়ার, টেবিল, আর টেবিলের ওপর রাখা 3টা ল্যাপটপ। 3টে চেয়ারে বসে সেই 3টে ল্যাপটপে কাজ করছে শুভ্র, দীপ্তি আর চন্দ্রা। কাজ বলতে হ্যাকিং করছে। জার্মান শব্দ লিস্ট মানে আলো নামক এক হ্যাকার গ্রুপের সদস্য তারা। গ্রুপের সদস্য হয়েও এই গ্রুপ সম্পর্কে বেশি কিছু জানে না তারা। শুধু জানে এই গ্রুপের প্রধান বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাকার মিস্টার ই। আর এই গ্রুপে তাদের মতোই পুরো বাংলাদেশ জুড়ে 29 জন হ্যাকার কাজ করে। কিন্তু তারা কারা বা কোথায় থেকে কাজ করে সেই সম্পর্কে তারা কিছুই জানে না। এই গ্রুপের সদস্যরা বেআইনি কোনো কাজ করে না, তারা মূলত দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করে। মিস্টার ই এর কথা মতো তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফোন, ল্যাপটপ ইত্যাদি হ্যাক করে তথ্য জোগাড় করে। এমনকি আজকেও সহজ কেনাবেচা.com নামক একটা অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠানকে হ্যাক করে ইনফরমেশন জোগাড় করছে। মিনিট 10 পর দীপ্তির কাজ শেষ হয়ে যায়। সে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে শুভ্র আর চন্দ্রার দিকে তাকায়। দুজনে এখনও কাজ করছে। 1 মিনিট পর শুভ্র আর 1.5 মিনিট পর চন্দ্রার কাজ শেষ হয়। 3 জনের মুখেই হাসি, যা বলে দিচ্ছে তাদের কাজ সাকসেসফুল। তখনই 3 জনের ল্যাপটপে একসাথে মিস্টার ই এর ইমেল আসে। 3 জনই মেলটা ওপেন করে দেখে তাতে লেখা, গুড জব। মাথায় সাদা টুপি, কালো গায়ে সাদা পাঞ্জাবি পায়জামা। আসরের নামাজ পড়ে বিল্ডিংয়ের নিচে আসতেই কাব্য দেখল মিস্টার শফিক বড় বড় 2 ব্যাগ নিয়ে রিক্সা থেকে নামছে। কাব্য গিয়ে মিস্টার শফিককে বলল,
আসসালামু আলাইকুম আঙ্কেল। মিস্টার শফিক হেসে বলল। ওয়ালাইকুম আসসালাম কাব্য বাবা, কেমন আছো? কাব্য হেসে বলল। আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনার শরীরটা কেমন? মিস্টার শফিক উত্তর দিল। আলহামদুলিল্লাহ ভালো। কাব্য মিস্টার শফিকের দিকে হাত বাড়িয়ে বলল। আঙ্কেল ব্যাগগুলো দিন, আমি নিয়ে যাচ্ছি। মিস্টার শফিক বাধা দিয়ে বলল। না কাব্য বাবা, আমি নিতে পারবো। কাব্য বিনয়ের সাথে বলল। প্লিজ আঙ্কেল, না করবেন না। বলে মিস্টার শফিকের হাত থেকে ব্যাগ দুটো নিয়ে নিল। মিস্টার শফিক বলল। একটা ব্যাগ অন্তত আমাকে দাও বাবা। কাব্য হেসে বলল। এত বড় একটা বাবা থাকতে ছেলে কষ্ট করবে তা কি করে হয়? মিস্টার শফিক হেসে কাব্যের পিঠে হাত রেখে বলল। চলো বাবা। বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে গাঢ় নীল রঙের দারোয়ানদের পোশাক পরা লতিফ মিয়া এসে কাব্যের দিকে হাত বাড়িয়ে বলল। আমাকে দাও কাব্য বাবা, আমি দিয়ে আসছি। কাব্য মিষ্টি হেসে বলল। না চাচা, আমি তো বাসায় যাচ্ছি, তোমার কষ্ট করে যেতে হবে না। লতিফ মিয়া আর কিছু বলে না, জানে বলেও লাভ হবে না। 9 বছর ধরে সে এই বাসায় কাজ করছে। এখানে যা বেতন পায় তার থেকে বেশি বেতনের চাকরি সে করতে পারে, কিন্তু করেনি। তার দুটো কারণ। অন্য জায়গায় বেতন বেশি পেলেও এত ভালোবাসা পেত না। কাব্য এই মিষ্টি ছেলের মায়ায় পড়ে গিয়েছে সে। চাল চুলোহীন লতিফ মিয়ার কেউ নেই। বাবা মারা যায় তার বুদ্ধি হওয়ার আগে। গ্রামে তাদের জমি জমা যা ছিল তাতে চাষবাস করে ভালোই চলছিল মা আর ছেলের সংসার, কিন্তু সুখ তার কপালে সইল না। যখন তার বয়স 18 কি 20 তখন তার মা অসুস্থ হয়ে পড়ে। তাদের জমি জমা যা ছিল সব বিক্রি করে সব টাকা ঢালে মার চিকিৎসার পেছনে, কিন্তু কোনো লাভ হয় না। মারা যায় তার মা। সয় সম্পদহীন লতিফ মিয়া গ্রামের এক বড় ভাইয়ের সাথে শহরে এসে দারোয়ানের চাকরি করা শুরু করে। তখনই তার জীবনে আসে মিনা। সে যেই বাসায় দারোয়ান ছিল সেই বাসার কাজের মেয়ে ছিল কিশোরী মিনা। সেই সূত্রে তাদের পরিচয়, আস্তে আস্তে প্রেম ভালোবাসা, তারপর পালিয়ে বিয়ে। শুরু হয় তার আর মিনার ছোট্ট স্বপ্নের সংসার, কিন্তু এবারও তার কপালে সুখ সয় না। বিয়ের 6 মাস হতে না হতেই মিনা কেমন যেন পাল্টে যায়। কারণে অকারণে তার সাথে ঝগড়া করত। তাকে দেখলে মিনার চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠত। বিয়ের ঠিক 1 বছর পর মিনা তাকে ছেড়ে এক রাজমিস্ত্রির সাথে পালিয়ে যায়। তারপর সেও সেই এলাকা ছেড়ে এখানে এসে পড়ে। আর বিয়ে করেনি সে। আসলে মিনাকে সে বড্ড ভালোবাসত, যার ফলে মিনার স্থান আর কাউকে দিতে পারেনি সে। বছর খানেক পর কাব্যদের বাসায় চাকরি নেয় সে। তখন কাব্য স্কুলে পড়ে, কিন্তু সে অন্য স্কুল পড়ুয়া ছেলেদের মতো ছিল না। শান্ত শিষ্ট নম্র ভদ্র একটা ছেলে ছিল কাব্য। দেখা হলেই তার চাচা চাচা ডাক, মিষ্টি হাসি মুখে কথা বলা, অসুস্থ হলে তার দেখাশোনা করা, সব মিলিয়ে লতিফ মিয়াকে এক মায়ার জালে আটকে ফেলেছে কাব্য, যেই জাল ছিঁড়ে অন্য কোথাও যাওয়া সম্ভব হয়নি তার। মিস্টার শফিকের আজ আবারও বন্ধুর ছেলে সামান্য একটা দারোয়ানের সাথে এমন মিষ্টি করে হেসে কথা বলা দেখে গর্বে বুকটা ভরে যায়। এই বয়সের ছেলেরা যেখানে আড্ডা চাট করে বেড়ায়, গুরুজনদের সম্মান করে কথা বলে না, কাজের লোকদের ওয়ার্ডারের উপর রাখে, সেখানে এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুরুজনদের তো সম্মান করেই, কাজের লোকদেরও যথেষ্ট সম্মান করে, স্নেহ করে। তার খুব আফসোস হয়, তার যদি এমন একটা ছেলে থাকতো। দুজনেই লিফটে ওঠে। মিস্টার শফিক 4 লেখা বাটনে চাপ দিতে নিঃশব্দে কয়েক সেকেন্ডের মধ্যে তা 4th ফ্লোরে পৌঁছে যায়। বাসার সামনে এসে কলিং বেল চাপ দেয় মিস্টার শফিক। কিছুক্ষণের মধ্যে মিসেস মায়া এসে দরজা খুলে দেয়। মিসেস মায়াকে দেখেই কাব্য মিষ্টি হেসে বলে, আসসালামু আলাইকুম আন্টি। মিসেস মায়া মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। সালাম নিতে নিতেই মিসেস মায়ার চোখ পড়ে কাব্যের হাতে থাকা বাজারের ব্যাগ দুটোর উপর। মিসেস মায়া ব্যাগ দুটো কাব্যর হাত থেকে নিয়ে দরজার ভেতর রাখতে রাখতে বলে, কাব্য বাবা, তুমি এত কষ্ট করতে গেলে কেন? লতিফকে বলতে তুলে দিত। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মিস্টার শফিকের দিকে তাকিয়ে আবার বলল, আর তুমি বা কেমন ছেলেটার হাতে এত বড় দুটো ব্যাগ দিয়ে দিলে? মিস্টার শফিক কিছু বলার আগেই কাব্য বলল, না না আন্টি, আঙ্কেল দিতে চাইনি, আমি নিজেই জোর করে নিয়েছি। আমি তো বাসে যাচ্ছিলাম, তাই ভাবলাম শুধু শুধু লতিফ চাচার ওঠার কি দরকার। আচ্ছা আন্টি, আমি আসি। মিসেস মায়া বলল, সে কি কথা, দরজা থেকে কেউ চলে যায়? ভিতরে আসো, পায়েস বানিয়েছি, তোমাদের বাসায় নিয়েই যেতাম কাজ শেষ হলে। তুমি খেয়ে যাও আর কিরণের জন্য নিয়ে যাও।
পাশ থেকে মিস্টার শফিকও বলল, হ্যাঁ ভেতরে চলো, তোমার সাথে একটু গল্প করি। অনেকদিন তোমার সাথে গল্প করা হয় না। কাব্য আর কিছু না বলে মিস্টার শফিকের পিছু পিছু ড্রয়িং রুমে গিয়ে বসে। তখন কুহু ড্রয়িং রুমের সোফাতে বসে টিভি দেখছিল আর পায়েস খাচ্ছিল। দরজায় এতক্ষণ তাদের কথোপকথন কুহু শুনেছে, তাই কাব্য ড্রয়িং রুমে ঢুকলে কে এসেছে তা দেখার জন্য কুহুকে আর মুখ ঘুরিয়ে তাকাতে হয়নি। মিস্টার শফিক সোফাতে বসে কাব্যকে বলল, বসো বাবা। কাব্য সোফাতে বসলে মিস্টার শফিক জিজ্ঞেস করল, তা তোমার লেখাপড়ার খবর কি? কাব্য মিষ্টি হেসে উত্তর দিল, জি আঙ্কেল, ভালো। মিস্টার শফিক প্রশ্ন করল, তোমার সিজিপিএ কেমন? কাব্য শান্ত কণ্ঠে বলল, এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস আছে। মিস্টার শফিক খুশি হয়ে বলল, মাশাআল্লাহ। ঠিক তখনই মিসেস মায়া একটা ট্রেতে করে দুপাটি পায়েস আর 2 গ্লাস পানি নিয়ে আসতে আসতে বলল, দেখেছো কাব্য বাবা, যেমন ভালো ছেলে তেমনি ভালো স্টুডেন্ট। মিসেস মায়ার মুখে তার এমন প্রশংসা শুনে কাব্য লজ্জা পায়। মিসেস মায়া মেয়ের দিকে তাকিয়েই আবার বলা শুরু করলো, আর এই মেয়েটাকে দেখো, সারা দিন শুধু টিভি দেখার ধান্দায়। আমি নিশ্চিত এই মেয়ে পরীক্ষায় ফেল করবে। এইচএসসির গণ্ডি ওর আর পেরোনো হবে না। মায়ের কথা শুনে বিরক্তি নিয়ে কাব্যের দিকে তাকায় কুহু। কাব্য তার দিকেই তাকিয়েছিল, যার ফলে চোখাচোখি হয়ে যায়। দুজনের মধ্যে চোখাচোখি হতেই কুহু চোখ সরিয়ে আবার টিভির দিকে তাকায়। কুহুর এমন বিরক্তি মাখা চাহনি দেখে কাব্যের মনটা খারাপ হয়ে যায়। হঠাৎ তার সেদিনের কথাটা মাথায় আসতেই সে মনে মনে ভাবে, সে কালো বলে কুহু তাকে পছন্দ করে না। আর এদিকে কুহু টিভির দিকে তাকিয়ে মনে মনে বলল, এত ভালো ছেলে, এত ভালো ছেলে, কোথায় এত ভালো ছেলের গলায় তার মেয়েকে ঝুলিয়ে দিবে? তা না, শুধু সারাদিন প্রশংসা করে গলা শেখাবে। এত ভালো ছেলে, আর আমাকে বলবে পর পর পর। আল্লাহ, এদের মাথায় একটু বুদ্ধিশুদ্ধি দাও তো, যাতে এরা খুব তাড়াতাড়ি আমাকে কাপের গলায় ঝুলিয়ে দেয়। অতুলের ফর্সা হাতের পিঠে ছোট্ট কুচকুচে কালো তিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দোলা ভাবছে, কালো তিলটা কি সুন্দর, নাকি ফর্সা হাত থেকে তিলটা এত সুন্দর লাগছে? আমিও তো ফর্সা, কোথায় আমার হাতের কবজি তিলটা তো এত সুন্দর লাগে না, তাহলে এই তিলটা এত সুন্দর লাগছে কেন? ইচ্ছে করছে টুপ করে একটা চুমু খেয়ে বসতে। ছি 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 ছি, এসব কি ভাবছিস তোলা? একবার থাপ্পড় খেয়ে স্বাদ মেটেনি, বেহায়া মেয়ে, আবার থাপ্পড় খেতে চাস? হঠাৎ অতুল তার সামনে খাতা ঠেলে দিতেই দোলা নিজেকে শাসন করা বন্ধ করে খাতার দিকে তাকায়। খাতার উপরে বাম পাশে লাল কালির গোল এর মধ্যে উপরে 57 এর নিচে 100 লেখা। অতুল বলল, স্যার বলেছিল তুমি ম্যাথে মোটামুটি ভালো। এখন যা অবস্থা দেখছি তাতে পাশ করবে কিনা সন্দেহ। অবশ্য তোমার থেকে এর বেশি আশা করাও ভুল। দোলার এবার রাগ উঠে যায়। দুনিয়াতে কি মানুষের অভাব পড়েছিল? দুনিয়াতে আর মানুষ ছিল না তার টিচার হওয়ার জন্য? এই বদলোকটাকেই হতে হলো। আজকে প্রথম দিন, কোথায় এসে হাসি মুখে নাম ধাম জিজ্ঞেস করবে, তার কি পড়তে ভালো লাগে আর কি পড়তে খারাপ লাগে তা নিয়ে টুকটাক কথাবার্তা বলবে। তা না, এসে সোজাসুজি বই খাতা নিয়ে খসখস করে কতগুলো ম্যাথের প্রশ্ন খাতাতে তুলে খাতাটা তার সামনে দিয়ে বলেছিল, এখানে 20টা ম্যাথ আছে, প্রতিটা ম্যাথে 5 মার্ক করে মোট 100 মার্ক সময় 2 ঘন্টা। নাও স্টার্ট রাইটিং। দোলা অবাক হয়ে অতুলের দিকে তাকিয়েছিল। তখন অতুল ওকে বলেছিল, আমাকে দেখার সময় চলে যাচ্ছে না, বাট তোমার লেখার সময় চলে যাচ্ছে। কথাটা শুনে রাগে লজ্জায় চোখ নামিয়ে আর কোনো কথা না বলে আর কোনো দিকে না তাকিয়ে ফটাফট ম্যাথ করা শুরু করেছিল সে। অতুলের কথায় দোলা বর্তমানে ফিরে আসে। অতুল দোলার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, তা এখনো কি ক্লাস ফাঁকি দেওয়া হয়? দোলার এবার নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। জীবনে একদিন কলেজ ফাঁকি দিয়েছিল সে, আর এই একদিনই এখন তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। শক্ত কণ্ঠে সে উত্তর দিল, দেখুন, আমি কখনো ক্লাস ফাঁকি দেই না। শখের বসে ওই একদিন শুধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম। অতুল চুপ রইল কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলল, আমি পরশুদিন বিকেল 5টায় আসবো। তারপর আবার কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি। দোলা অবাক হয়ে অতুলের দিকে তাকালো। অতুলের চোখে মুখে অপরাধবোধ স্পষ্ট। অতুল দোলার দিকে তাকিয়ে বলল, আসলে সেদিন আমার মন মেজাজ খারাপ ছিল, নিজেকে অপদার্থ মনে হচ্ছিল, নিজের উপর প্রচুর রাগ হচ্ছিল।
আর তার মধ্যে তুমি যখন সামনে এসে ওই কথাগুলো বলেছিলে তখন সব রাগ গিয়ে পড়ে তোমার উপরে। আই এম রিয়েলি সরি দোলা, সেদিন তোমাকে থাপ্পড় মারা ঠিক হয়নি, বাট তোমারও দোষ ছিল। একটা অচেনা ছেলেকে এভাবে প্রপোজ করা ঠিক হয়নি। হোক না সেটা খেলার ছলে। আশা করি এমন কাজ আর কখনো করবে না। আজ আসি। কথাগুলো বলেই অতুল উঠে চলে যায়। অতুল চলে গেল, দোলা সেখানেই বসে থাকে। প্রথম সাক্ষাতে অতুলের ব্যবহার আর থাপ্পড়কে সে ভেবেছিল অতুল রাগী, অহংকারী। আজকে সে বুঝতে পারছে যে সে ভুল ছিল। কিন্তু কি এমন হয়েছিল ওই দিন যে অতুলের মতো ব্রিলিয়ান্ট হ্যান্ডসাম ছেলের নিজেকে অপদার্থ বলে মনে হচ্ছিল? প্রতিদিনের মতো আজও তিথি স্কুল গেট থেকে বের হতেই মুখে মিষ্টি হাসি নিয়ে তার সামনে এসে দাঁড়ায় আয়ান। তিথি বিরক্ত নিয়ে বলল, মেয়েদের ডিস্টার্ব করা ছাড়া কি আপনার আর কোনো কাজ নেই? আয়ান আফসোসের কণ্ঠে উত্তর দিল, একটু ভুল হলো, মেয়েদের ডিস্টার্ব করি না, শুধু তোমাকেই করি। আর কাজ আছে তো বাবার বিজনেস সামলানো, ওই কাজ না থাকলে ভালো হতো, তাহলে আমি সারাদিন তোমার পিছু পিছু ঘুরতে পারতাম। ভাবছি ছোট ভাইয়াকে সব দায়িত্ব দিয়ে আমি তোমার পিছু পিছু সারাদিন ঘুরে বেড়াবো। বলেই তার সবগুলো দাঁত বের করে একটা হাসি দেয়। তিথির রাগে মাথা গরম হয়ে যায়। এই লোকে সব দাঁত ভেঙে ফেলতে পারলে তার রাগটা কমতো, কিন্তু আফসোস স্কুলের মালিকের বন্ধু প্লাস মন্ত্রী ছেড়ে, তাই তাকে কিছুই বলতে পারছে না সে। শুধু রাগে কটমট করে আয়নের দিকে একবার তাকিয়ে হন হন করে হেঁটে রিস্কায় উঠে চলে যায় সে। তিথি রিস্কায় উঠতেই আয়ান চিল্লিয়ে বলল, বাই, আবার কালকে দেখা হবে। আয়নের কথা তিথির খানে গেলেও সে কিছুই বলে না, এমনকি পেছন ফিরে আয়নকে দেখেও না। রিকশায় সোজা হয়ে সামনে তাকিয়ে বসে থাকে সে, আর রিকশা তাকে নিয়ে ছুটে চলে তার বাড়ির পথে। বাসায় ঢুকেই এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগলো অভ্র। ছেলেকে বাসায় ঢুকেই এভাবে এদিক ওদিক তাকাতে দেখে মিসেস মিতালি জিজ্ঞেস করল, কি খুঁজছিস অভ্র? মার প্রশ্ন শুনে অভ্র মনে মনে ভাবতে থাকে, মাকে কে জিজ্ঞেস করবে তুবা এসেছে কিনা? পরক্ষণেই আবার ভাবে, না থাক, তাহলে যদি মা ওর সাথে দুবার কথা হয়নি কেন, তাদের মাঝে কি হয়েছে, এসব প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করে দেয়। অভ্র উত্তর দিল, না কিছু না। মিসেস মিতালি কপাল কুঁচকে ছেলেকে জিজ্ঞেস করল, কিছু না? তাহলে বাসায় ঢুকেই এভাবে এদিক ওদিক তাকাচ্ছিলি কেন? অভ্র কিছু বলবে ভাবতে ভাবতে বলল, ওই। মিসেস মিতালি কপাল কুঁচকে বলল, ওই। অভ্র আশেপাশে তাকাতেই ডাইনিং টেবিলের উপরে রাখা পানির জগের দিকে চোখ যায়। তা দেখে চট করে বলল, পানি খাবো, পানি খুঁজছিলাম। বলেই ডাইনিং টেবিলের উপরে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে ফেলে সে। তারপর আর কোনো কিছু না বলে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে হাঁটা দেয়। মিসেস মিতালিও রান্নাঘরে চলে যায়। রুমে ঢুকে হাত ঝুলিয়ে রাখা দবদবে ফর্সা অ্যাপ্রনটা তার ব্যাগটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে দিয়ে আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে অভ্র। ওয়াশরুমের দরজা লাগিয়ে হাতের কাপড়গুলো রেখে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে সে। মনটা তার ভীষণ খারাপ, কষ্ট হচ্ছে খুব। আজ দুদিনের বেশি সময় ধরে তার সাথে দুবার দেখা হয় না, কথা হয় না। যে মেয়ে তার সাথে প্রায় প্রতিদিনই দেখা করে, যে মেয়ে তার সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারে না, সে মেয়ে আজ প্রায় 3 দিন ধরে তার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। আচ্ছা তুবা ঠিক আছে তো? যে জোরে ওই দিন ওকে থাপ্পড় মেরেছিল আবার জ্বর এসে পড়েনি তো? দূর, কেন যে ওকে মারতে গেল? আর মেরেছি যখন এত জোরে মারার কি দরকার ছিল? আস্তে মারলেই তো হতো। নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছে। না আর না, এবার একটা খোঁজ নিতেই হবে তার তুবা সোনার। কথাগুলো ভেবে শাওয়ার বন্ধ করে ভিজা কাপড় পাল্টে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুমের বাহিরে বের হয়ে সামনে তাকাতেই থমকে দাঁড়ায় সে। গায়ে হলুদ রঙের একটা টপস, সাথে কালো রঙের প্লাজো, গলাতে কালো রঙের একটা জর্জেটের ওড়না, চুলগুলো খোপা করা। দুপা তুলে সোফাতে বসে কোলের ওপরে বই রেখে মাথা নিচু করে পড়ছে দুপা। সোফার সামনের টেবিলে সিরামিকের একটা মাঝারি সাইজের বাটি ভর্তি নুডলস, সাথে একটা কাঁটা চামিচ। অভ্রের পছন্দের একটা খাবার নুডলস। দুবাও বেশ পছন্দ করে। অভ্রের ওয়াশরুম থেকে বের হওয়ার শব্দ শুনলেও অন্য সময়ের মতো মাথা তুলে তাকিয়ে আজ বক বক করে ওঠেনি দুবা। মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে আছে সে। অভ্র বুঝলো দুবা তার উপর রাগ করেছে। অভ্র যা করেছে তাতে রাগ করাটাই স্বাভাবিক, দোষের কিছু না। কিন্তু সে একবারের নির্দোষ না।
অভ্র তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু সে বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। অভ্র একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে এই ভালোবাসা নামক টপিকটা আপাতত মাথা থেকে বের করে দেয়। প্রায় 3 দিন পর তুবার সাথে তার দেখা হয়েছে। সে চায় না এখন তাদের মধ্যে কোনো মনোমালিন্য হোক। সে চিন্তা করতে থাকে এখন তুবার রাগ কিভাবে ভাঙা যায়। অভ্রের মাথায় একটা প্ল্যান আসে। সে হাতের ভেজা তোয়ালেটা ইচ্ছে করে ছুঁড়ে বিছানায় ফেলে দেয়। সাদা রঙের বিছানার চাদরের বড় বেগুনি রঙের ফুলের এক অংশে গিয়ে পড়ে তোয়ালেটা। অভ্র জানে তুবা বিছানাতে কোনো কিছু ছুঁড়ে ফেলা পছন্দ করে না, আর ভিজা তোয়ালে তো মোটেই না। এই আগেও যতবার অভ্র বিছানাতে ভিজা তোয়ালে ছুঁড়ে ফেলেছে ততবারই তুবা তাকে বকেছে। অভ্র এসে যে বিছানার উপরে ব্যাগ আর অ্যাপ্রনটা রেখে ওয়াশরুমে গিয়েছিল সেগুলোও এখন বিছানাতে নেই। অভ্র নিশ্চিত তুবা ওর রুমে ঢুকে বিছানায় ব্যাগ আর অ্যাপ্রন দেখে ওকে বকতে বকতে ব্যাগটা কাভার্ডে আর অ্যাপ্রনটা ময়লা কাপড়ের ঝুড়িতে রেখে দিয়ে এসেছে। তাই তুবার বকবক শোনার জন্য অভ্র এই কাজ করেছে। কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। তোয়ালেটা অভ্র বিছানাতেই ছুঁড়ে ফেলতেই তুবা মাথা তুলে তোয়ালেটার দিকে একবার তাকিয়ে আবার বইয়ের দিকে তাকায়। তুবা বুঝে ফেলে যে অভ্র তাকে রাগানোর জন্য ইচ্ছে করেই এই কাজটা করেছে। তাই সে রেগে গেলেও নিজের রাগটা গিলে ফেলে। সে মনে মনে বলে,